ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক। ঈদের আগে চালুর পরিকল্পনা। সুবিধা পাবে 5 কোটি পরিবার। সরকারি ছুটির দিন শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটির নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। 21 কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয় সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম, বলছেন বিশ্লেষক। ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রমজান উপলক্ষে আমদানি বাড়লেও খাতুনগঞ্জে অস্থিরতা। সপ্তাহ ব্যবধানে চিনি কেজিতে বেড়েছে 5 টাকা। ভোজ্য তেল মন প্রতি 300 টাকা বাড়তি। দাম বাড়াতে নানা কৌশল ব্যবসায়ীদের। এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা জানা যাবে 10 দিনের মধ্যে। পরমাণু চুক্তি না হলে খারাপ কিছুর হুঁশিয়ারি ট্রাম্পের। পরিণতি নিয়ে সতর্ক করল ইউরোপীয় ইউনিয়ন। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। দ্বিতীয় কর্মদিবসেও সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে নেওয়া হয় গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এতে অগ্রাধিকার পাবেন পিছিয়ে পড়া নারীরা। পর্যায়ক্রমে দেয়া হবে 5 কোটি পরিবারকে। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। এদিকে সরকারি ছুটির দিন শনিবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোজার প্রথম দিন, সরকার প্রধানের দ্বিতীয় দিনের কর্মদিবস। বৃহস্পতিবার সকাল 9টার কিছু পরে সচিবালয়ের নিজ দফতরে হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধান ও পরে 3 বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বৈঠক। পরে বেলা 11:30টায় ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করেন তারেক রহমান। 1.5 ঘন্টার বৈঠক শেষে একে একে বেরিয়ে আসেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তারা জানান, ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু করতে চায় সরকার। ফ্যামিলি কার্ডের ইস্যুর বিস্তারিত উল্লেখ আছে, সেটা কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। মন্ত্রীরা বলেন, ফ্যামিলি কার্ডে শুরুতে আর্থিক সহায়তা দেবে সরকার। দরিদ্রদের সহায়তার মধ্য দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সব নারীকে এই কার্ডের আওতায় আনা হবে। সে লক্ষ্যে ইতিমধ্যে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রীরা। পর্যায়ক্রমে দেশের প্রায় 5 কোটি ফ্যামিলিতে আমরা ফ্যামিলি কার্ড দিব। আমরা সেটাকে মাথায় রেখেই বাস্তবায়নযোগ্যভাবে শুরু করব। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না। সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি মাধ্যম সেটা ব্যবহার করব। দুপুর 2টার দিকে বৃক্ষরোপণ ও খাল খনন নিয়ে আরও একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিভিন্ন বিষয় সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করেন মন্ত্রীরা। খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামত কাজ শেষ না হয় আগামী কয়েকদিন সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ছুটির দিনও সচিবালয়ে অফিস করবেন তিনি। ফাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। রাস্তা দখলমুক্ত ও অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ করে সড়কে শৃঙ্খলা ফেরানোর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আসন্ন ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঈদের ছুটি বাড়ানো সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে চাঁদাবাজি বন্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেশের রেল সেবাকে উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথাও জানান মন্ত্রী। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সহ নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচির পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী শেখ রবিউল আলম। অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি, অনেক প্রস্তাবনাগুলি আমাদের কাছে আছে। প্রশ্নের জবাবে জানান, সরকারের 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোই প্রধান কাজ। বলেন, রাজধানীতে অটোরিকশা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া রেল সেবাকে আরো উন্নত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। উনি রেলটাকে সম্প্রসারণ করতে চান, রেলের সেবা
এটা প্রতিষ্ঠিত করতে চান, আবার প্রসারিত করতে চান। দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কিনা। আসন্ন ঈদে মানুষের স্বস্তিতে ঘরে ফিরতে ঈদের ছুটি বাড়ানো, তৈরি পোশাক শিল্প কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেওয়া সহ নানা পরিকল্পনার কথা জানান তিনি। সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করার সুযোগ মিলবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বাস মালিক সমিতি আছে, শ্রমিক সমিতিগুলিও আছে, তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। গতবারে যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল মোটামুটি সফল ছিল, কিন্তু এটা সফল হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ করেছে, সেটা হচ্ছে ছুটিটাও বড় ছিল দীর্ঘদিনের। তো ঈদের ছুটিটা যদি একটু বড় হয় তাহলে ম্যানেজমেন্টটা খুব ইজি হয়ে যায়। রাষ্ট্র ব্যবস্থাপনায় দলীয় কোনো প্রভাব প্রাধান্য পাবে না বলেও জানান শেখ রবিউল আলম। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করবে সরকার। এছাড়া ইংলিশ মিডিয়ামকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে বলে জানান তিনি। নতুন সরকারের দ্বিতীয় কর্মদিবসে কর্মচঞ্চল সচিবালয়। এদিন শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের পরিকল্পনা জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরিমার্জন করা প্রয়োজন। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বদলি বাণিজ্য এবং সিন্ডিকেট চলবে না। শিক্ষা খাত আধুনিকায়নে কারিকুলাম রিভিউ করার কথা জানান তিনি। আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে। অতীতে মপ করে অটো পাস নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলেন শিক্ষামন্ত্রী। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচি চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। আমরা যদি এই ধরনের বদলি কোনো অসামঞ্জস্য থেকে থাকে ওগুলিকে আমরা দেখব। দুর্নীতি হবে না, হতে পারে না, এটা আশ্বস্ত করতে পারে। এ সময় মাধ্যমিক স্তরে খেলাধুলা বাধ্যতামূলক এবং কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার কথা জানান শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বলেন, শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার। আমরা চাই মাধ্যমিক স্তর থেকে ক্রীড়া বাধ্যতামূলক হোক, শুধু ইভেন্ট হিসেবে না, টাইম টেবিল হিসেবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা নিয়ে রাষ্ট্র গড়ব। মন্ত্রণালয়ের কার্যক্রম অ্যাপের আওতায় আনার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। সার্টিফিকেট নয়, সক্ষমতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প। ভারত চীনের পর এবার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 18 ফেব্রুয়ারি ট্রাম্প স্বাক্ষরিত এই অভিনন্দন বার্তায় আমেরিকার জনগণের পক্ষ থেকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ঢাকা ওয়াশিংটন অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে উভয়ের স্বার্থ রক্ষা হলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা যেতে পারে বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এর ফলে বাংলাদেশের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বসেরা ও উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প চিঠিতে লেখেন, তিনি তারেক রহমানকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আগের চেয়ে আরও উন্নত করতে চান। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্ব বজায় রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। বৈদেশিক সব চ্যালেঞ্জ এবং ইস্যু জনগণের স্বার্থ মাথায় রেখে সমাধান করা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়দ ইসলাম। মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান কর্মকর্তারা। উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী।
একই দিন দুপুরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব দেশের সঙ্গেই মেরুদণ্ড সোজা রেখে চ্যালেঞ্জ এবং বিবদমান ইস্যুর সমাধান করবে নতুন সরকার। জানান, নতুন গণতান্ত্রিক সরকারকে ভিন্ন নজরে দেখতে হবে বিশ্বকে। মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। বাংলাদেশকে সবার ভিন্ন নজরে দেখতে হবে। সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। ভিসা বন্ধের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া এগিয়ে নেবে তার মন্ত্রণালয়। সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সেটা যে চলমান আছে প্রক্রিয়া তো চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমবারের মতো মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে জানালেন, মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। এক্ষেত্রে দেশের জনগণের স্বার্থ সবার আগে বিবেচনায় আনা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে দেশ গঠনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত জামাত। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ করলে চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এদিকে সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের জন্য সংরক্ষিত আসনে বসালেন এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের। পাশে বসেই প্রথম রমজানের ইফতার সারলেন জামায়াত আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়। ইফতার পূর্ব বক্তব্যে জামায়াত প্রধান জানান, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী তার দল। তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ করলে নীরব থাকবে না তারা। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের ফলাফলে কারচুপি হলেও দেশে স্থিতিশীলতার স্বার্থে ফল মেনে নিয়েছেন তারা। সংসদ কার্যকর করতে দ্রুত অধিবেশনের আহ্বান জানান তিনি। আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক। বিএনপি সরকারের নবগঠিত মন্ত্রিপরিষদে তরুণদের উপেক্ষা করা হয়েছে বলেও দাবি করেন বিরোধী নেতারা। বাংলাদেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতোমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। কাউসারা চৌধুরী কোমর রিপোর্ট। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে কমিশনের সভা করে ডিটেইল কর্মপরিকল্পনা সেটি আমরা গ্রহণ করব।
আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রথম সভা হয় 2020 সালের 2রা জুন। সে হিসেবে দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে। আর ঢাকা উত্তর সিটির প্রথম সভা একই বছরের 3রা জুন অনুষ্ঠিত হওয়ায় এই সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2রা জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির 2021 সালের 23 ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এর মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। তার মতে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষতার প্রমাণ রাখতে সক্ষম হবে ইসি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখবো। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ভাসানটেক এলাকায় পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার বিকেলে ভাসানটেকের নিম্ন আয়ের পরিবারের শিশুদের হাতে ইফতার তুলে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন মা ডাক্তার জুবাইদা রহমান। রমজানের সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একুশে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন, দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরও জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন, 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পাশাপাশি বন্ধ করতে হবে দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা। বাংলা ভাষার প্রতি তেমন আগ্রহ অনেকের নেই। আমাদের উচ্চ শ্রেণীর শিক্ষিত বাঙালির, একটা রাষ্ট্রের ধনী লোকেরা, গুরুত্বপূর্ণ লোকেরা, উচ্চশিক্ষিত লোকেরা, শিক্ষিত লোকেরা নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেন এবং বলেন যে এই দেশে রাষ্ট্র গড়ে উঠবে না, বাঙালি উন্নতি করার মানসিকতার মানুষ নয়। এইভাবে যখন এক ধরনের আত্মসমালোচনা করেন, তখন তো ভাষার গতিও খর্ব হয়। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক, মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়। এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ফেনীর আব্দুস সালাম।
মাতৃভাষা বাংলার দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাজপথে নেমে জীবন উৎসর্গ করেছিলেন তিনি। কিন্তু যার আত্মত্যাগে আমরা পেয়েছি ভাষার মর্যাদা, তার স্মৃতি বিজড়িত গ্রাম ও জাদুঘর আজও পড়ে আছে অবহেলায়। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্টে বিস্তারিত। ফেনী নোয়াখালী মহাসড়কের পাশ ঘেঁষা এই গ্রামে জন্মেছিলেন ভাষা শহীদ আব্দুস সালাম। এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার লক্ষণপুর গ্রামের নাম পরিবর্তন করে ভাষা শহীদ সালামের নামে রাখা হয় সালামনগর। 21শে ফেব্রুয়ারি এলেই এখানে মানুষের ঢল নামে, কিন্তু বছরের বাকি সময়টাতে পুরো এলাকাই থাকে অনেকটা নিস্তব্ধ। শুধু ফেব্রুয়ারি মাস আসলে এখানে সবাই আসে, বাকি 11 মাস কেউ খবর রাখে না। এখানে এলাকার মানুষ শুধু তারাই জানে যে এখানে ভাষা শহীদের বাড়ি বা গ্রাম বা এখানে একটা স্মৃতি জাদুঘর। 1925 সালের 27 নভেম্বর ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে 144 ধারা ভেঙে ছাত্র জনতা যখন বাংলা ভাষার দাবিতে মিছিল করেন, তিনি তাতে অংশ নেন। ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ গুলিবর্ষণ করলে গুরুতর আহত হন আব্দুস সালাম। দীর্ঘ 1.5 মাস চিকিৎসাধীন থাকার পর 7 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। সালাম আমার সমপার্টি, আমার থেকে কয়েক বছর বড় ছোট আমরা। জাদুঘরটাকে বাঁচিয়ে রাখতে হলে এখানে বিকল্প ধরনের চিন্তা ভাবনা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান বা বিনোদন কেন্দ্র সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়ে যায়। শহীদ সালামের স্মরণে এখানে নির্মিত হয়েছে ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। তবে নামের সঙ্গে বাস্তবতার মিল খুব একটা নেই। জাদুঘরে নেই উল্লেখযোগ্য সংগ্রহ, নেই পর্যাপ্ত প্রদর্শনী সামগ্রী। জাদুঘরের নাম আর কি, এটা তো জাদুঘর না, এটা তো হচ্ছে গ্রন্থাগার। ওনার স্মৃতি চিহ্ন বা কোনো কিছু যদি সংরক্ষণ করা যায় তাহলে এই জাদুঘর এবং গ্রন্থাগার দুইটাই প্রাণ ফিরে পাবে। প্রতি বছরের মতো এবারও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখানে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। নরসিংদীর 63% সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তৈরি করতে হয় অস্থায়ী শহীদ মিনার। অনেক বিদ্যালয়ে সেটিও না করায় শিক্ষার্থীদের যেতে হয় দূরের কোনো শহীদ মিনারে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে শিগগিরই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিদ্যালয়ের সামনে অ্যাসেম্বলি করছে শিক্ষার্থীরা। বড় মাঠে রয়েছে তাদের জন্য খেলার জায়গা, তবে নেই কোনো শহীদ মিনার। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার সরকারি নির্দেশনা থাকলেও নরসিংদীর 493টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা নেই। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে তৈরি করতে হয় অস্থায়ী শহীদ মিনার। অনেক বিদ্যালয়েও সেটি না করায় শিক্ষার্থীদের যেতে হয় দূরের কোনো শহীদ মিনারে। ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে প্রতিটি বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার নির্মাণের দাবি তাদের। বেঞ্চ কালো কাপড় দিয়ে একটি শহীদ মিনার বানাই। শহীদ মিনার থাকলে আমরা তো এত দূরে গিয়ে আমাদের শহীদ মিনারে ফুল দিতে হতো না। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে আমাদের স্কুলে একটি শহীদ মিনার নির্মাণ করা হোক। সকল স্কুলে যদি স্থায়ীভাবে শহীদ মিনার স্থাপন হয় তাহলে এই ছোট ছোট শিশুদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা অনেক সহজ হয় এবং এই 52 ভাষা আন্দোলন সম্পর্কে তারা অনেক বেশি জানতে পারবে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে শীঘ্রই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের। যদি সরকারের অর্থ বরাদ্দ পাওয়া যায়, অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় সমূহে যাতে শহীদ মিনার নির্মিত সে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি। শিক্ষা বিভাগের তথ্য মতে নরসিংদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 773টি। সময় সংবাদ, নরসিংদী। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি সত্ত্বেও রমজানের শুরুতে চট্টগ্রামে নানা কৌশলে বাড়িয়ে দেওয়া হয়েছে ভোজ্য তেল ও চিনির দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ভোজ্য তেলে 60 থেকে 300 টাকা এবং প্রতি কেজি চিনিতে অন্তত 5 টাকা বাড়ানো হয়েছে। অথচ চট্টগ্রাম বন্দর দিয়েই গত 7.5 মাসে 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল ও প্রায় 4 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 7.5 মাসে 1,36,000 কোটি টাকা মূল্যের 10,38,000 মেট্রিক টন পাম অয়েল, 65,222 কোটি টাকা মূল্যের 4,63,000 মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশের শিল্প গ্রুপগুলো। এর
বাইরে চট্টগ্রাম বন্দর থেকে একই সময়ে 13,027 কোটি টাকা মূল্যের 2,69,000 মেট্রিক টন পরিশোধিত চিনি ও 886 কোটি টাকা মূল্যের 1,07,000 মেট্রিক টন অপরিশোধিত চিনি খালাস হয়েছে। ভোজ্য তেল ও চিনির এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। রমজানকে সামনে রেখে তেল এবং চিনি যেহেতু যথেষ্ট আমদানি হয়েছে, এক্ষেত্রে বাজার মনিটরিং এর ব্যবস্থা করলে ইনশাআল্লাহ দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমদানি বাড়লেও দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে নানা অজুহাতে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েই চলেছে। গত 2 সপ্তাহে প্রতি মণ পাম অয়েল 58 টাকা, সুপার 60 টাকা এবং সোয়াবিন 300 টাকা পর্যন্ত বেড়েছে। অস্থির হয়েছে চিনির বাজারও। আগের রেট থেকে একটু বাড়ছে, 40-50 টাকা প্রতি মণে বাড়ছে। চিনি সরবরাহ স্বাভাবিক আছে, দাম যে পর্যায়ে আসছে ওইভাবেই থাকবে। আমরা আশা করছি সরবরাহ বাড়লে দাম কমার সুযোগ আছে। বছরে বাংলাদেশের 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল, 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রমজানি চাহিদা থাকে 3 লাখ মেট্রিক টন তেল ও 2.5 লাখ মেট্রিক টন চিনি। চলতি মাসে এলসি খোলায় জটিলতা না থাকায় আগে আমদানি হয়েছে এসব ভোগ্যপণ্য। রমজান আসলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী এই দুইটা পণ্যকে নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, সরবরাহ লাইনটাকে নিয়ন্ত্রণ করে অটোমেটিক্যালি দামটা বাড়ানোর জন্য তারা চেষ্টা করে। এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই। তবে ব্যবসায়ীরা বলছেন ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে কোনো কারসাজি নেই। খুচরা পর্যায়ে দ্রব্যের দাম বাড়লে এটা আমাদের করণীয় কি? এখানে আমাদের আসলে করণীয় কিছু থাকে না। কে কোথায় নিয়ে কুই দাম বিক্রি করতেছে আমাদের ওখানে গিয়ে মনিটর করা তো ব্যবসায়ীদের পক্ষে সম্ভব। জেলা প্রশাসকের পক্ষে সম্ভব যে পাইকারি বাজার আর খুচরা বাজারের মধ্যে মূল্য যে ডিফারেন্স আছে এটা ওনারা মনিটর করে ওইটা ঠিক করতে পারেন। আন্তর্জাতিক বাজার আপনার কস্ট কত এগুলো জানার জন্য তো এখন আসলে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেই এখন এনবিআরে গেলে ওটা ডিউটি স্ল্যাব পাচ্ছেন, অনলাইনে ঢুকলে এটা আন্তর্জাতিক বাজার পাচ্ছেন। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে এমন অভিযোগে এরই মধ্যে একাধিকবার কর্ণফুলী নদীতে অভিযান চালিয়েছে কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেদিসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। শুষ্ক মৌসুমে ফরিদপুরে নাব্য সংকট দেখা দিয়েছে পদ্মায়। নদীর মাঝে জেগে ওঠা ছোট বড় অসংখ্য ডুবোচরের কারণে পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি জেলার সবচেয়ে বড় বন্দর C&B ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, ইজারাদার ও শ্রমিকরা। তবে শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস BIWT-এর। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মার বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুষ্ক মৌসুমে ফরিদপুরের পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এতে জেলার সবচেয়ে বড় বন্দর C&B ঘাটে ভিড়তে পারছে না পণ্যবাহী নৌযান। ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। এছাড়া আটকে পড়া নৌযানে চুরি হচ্ছে প্রায়ই। এদিকে একই কারণে বন্দরে কাজ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকরা। গাড়ি নিয়ে ডেলি দিন লোড করতে আসলে 2 দিন 3 দিন লেগে যায় অ্যাক্টিভ মারতে। বড় বড় জাহাজগুলো আসতে পারতেছে না, তার জন্য আমাদের ইনকামও কমে গেছে। নদীটা খনন করে দিলে আমরা ফুল লোড নিয়ে পণ্যবাহী জাহাজগুলো ঘাটে আসতে পারে। পানি কমের কারণে সন্ত্রাসী টাইপের যারা ওরা এসে মারধর করে মোবাইল, টাকা পয়সা, সিমেন্টের বস্তা পর্যন্ত ওদের ট্রলারে আমাদের নিজে বহন করে উঠাই দিতে হচ্ছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, দ্রুত ড্রেজিং করে এটা নাব্যতা ফিরে আনার দাবি। ঘাট ইজারাদার বলছেন বারবার সংশ্লিষ্ট বিভাগে সমস্যার কথা জানানোর পরও মিলছে না সমাধান। কর্তৃপক্ষরা সবসময় অবহিত করতেছে, জানাইছি, সবসময় ধন্যবাদ হচ্ছে। তবে BIWT জানায় ফরিদপুর সংলগ্ন পদ্মা নদীতে 23 কিলোমিটার এলাকা জুড়ে ডুবোচর রয়েছে। শিগগিরই নদী খনন করে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। 2-1 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সম্মতিক্রমে আমরা এটা কাজ শুরু করব, যে মাটিটা আমাদের কোথায় ফেলা যায় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে অতি দ্রুত এই নাব্যতা সংকট নিরসন করে আমরা নৌ চলাচলে সচেষ্ট করে তুলব। 2017 সালে সরকার ফরিদপুরের C&B ঘাটকে তৃতীয় শ্রেণীর নৌবন্দর হিসেবে অন্তর্ভুক্ত করে। BIWT এর তথ্য মতে চলতি অর্থ বছরে নৌবন্দরটি 2,85 লাখ টাকায় ইজারা দেয়া হয়। সময় সংবাদ, ফরিদপুর। বগুড়ার নন্দীগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক স্কুল শিক্ষার্থীর। নিহত মিলন রহমান ছাত্রদলের কর্মী ছিলেন দাবি করে জড়িতদের বিচার দাবি করেছে উপজেলা ছাত্রদল। স্থানীয়রা জানান, নন্দীগ্রামের বুড়ৈল এলাকার শামীমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ শেষে দাঁড়িয়েছিলেন।
এ সময় শামীম 5 থেকে 7টি মোটরসাইকেলে 10 থেকে 15 জনকে নিয়ে সেখানে আসে। এ সময় মিলনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। এবার বড় লোকসানের শঙ্কায় পড়েছেন নারায়ণগঞ্জের ফুল চাষিরা। গেল বর্ষায় অতিবৃষ্টি ও জমিতে জলাবদ্ধতার কারণে এই দুর্দশা বলে জানান তারা। তবে কৃষি খাতের সম্ভাবনাময় ফুল চাষের ফলন বাড়াতে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আরিফ হোসেনের ছবি ও শওকত আলী সৈকতের তথ্য রিপোর্ট। এ যেন এক ফুলের রাজ্য। হরেক রকম ফুলে ছেয়ে গেছে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন। গত 2 যুগ ধরে এই ইউনিয়নের সাবদি, দিঘলদি, মাধবপাশা সহ 10টি গ্রামে প্রায় 550 বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। গাঁদা, চেরি, চন্দ্রমল্লিকা, জবা, সূর্যমুখী, গ্যালেরিয়া, ডালিয়া, স্টার, মাম, কাঠমালতি, বেলি, জারবেরা ও জিপসি সহ দেশি বিদেশি অন্তত 40 প্রকার ফুল চাষ হয় এখানে। বাগানের তাজা ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাগান থেকে সাশ্রয়ী মূল্যে তাজা ফুল কেনার সুবিধা থাকায় বিশেষ দিনে নামে দর্শনার্থীদের ঢল। কোন গাছটা দেখতে কেমন, এটাকে আমার বাচ্চাকে আজকে আমি দেখাতে নিয়ে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে। তাজা ফুলগুলোর জন্য আমরা সেগুলোর সাথে সুন্দর সুন্দর পিকচার তোলার জন্য। এখন যে ফুল ফুটেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। অনেক সুন্দর সুন্দর ফুল নিলাম, মনটাও ফ্রেশ লাগলো। দেশের প্রধান ফুল ব্যবসা কেন্দ্র করে রাজধানী শাহবাগ সহ বিভিন্ন জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে গত 5 মাস ধরে ফুল বাগানে দিনরাত শ্রম দিচ্ছেন চাষিরা। তবে গেল বর্ষা মৌসুমে টানা বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এবছর ফুলের ফলন খুবই কম হয়েছে। এতে ফুল চাষে পুরোপুরি লোকসানের আশঙ্কা করছেন তারা। ক্ষতি কাটাতে আর্থিক সহায়তার দাবি তাদের। রমজান মাসে পুরো ভরপুর ফুল ফুটবে, কিন্তু তখন মানুষের আসবে না, বিক্রি করতে পারবো না। গাছের ফুল গাছে ফুটবে, ঝরবে। আমরা সরকারের কাছে আবেদন আমাদের যাতে ঋণ দিয়ে, ক্ষুদ্র ঋণ দিয়ে আমাদের সহায়তা করেন। ফুলে ফলন বাড়াতে কৃষি ঋণ দিয়ে কৃষকদের আর্থিক সহায়তা সহ প্রশিক্ষণেরও আশ্বাস দিয়েছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে ব্যাচ আকারে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঋণ সহায়তা এই বিষয় দেওয়ার জন্য আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি অতীতেও অনুরোধ করেছি এবং সামনেও করব। তাদেরকে নিয়ে প্রশিক্ষণ দিলে কৃষক বেশি উপকৃত হবে। গত বছর বন্দর উপজেলায় 80 হেক্টর জমিতে ফুল চাষ হলেও এবছর মাত্র 65 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মাদারীপুরে রবি শস্যের ক্ষেতের পাশে বাড়ছে ভ্রাম্যমাণ মধু চাষ। এই পেশায় ঝুঁকছেন নতুন নতুন উদ্যোক্তা। কর্মসংস্থান তৈরি হওয়ায় স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। পরাগায়ন হওয়ায় সরিষা, ধনিয়া ও কালোজিরার ফলন বৃদ্ধি পেয়েছে। এদিকে ভ্রাম্যমাণ মৌ চাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সাদা তাকুনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। যেদিকে দুচোখ যায় সেদিকে শুধু হলুদ আর হলুদ। বিস্তীর্ণ মাঠ জুড়ে এ দৃশ্য দেখতে প্রতিদিনই বিকেলে ছুটে আসছে শিশু কিশোর সহ প্রকৃতিপ্রেমীরা। সরিষা খেতে বাড়ছে দর্শনার্থী। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগরে সরিষা ক্ষেতের পাশে 300 বাক্স বসিয়ে চলতি বছর ভ্রাম্যমাণ মধু চাষ করেন খামারি ইব্রাহিম মিয়া। শুধু ইব্রাহিম মিয়াই নন, তার মতো জেলার বিভিন্ন এলাকার সরিষা, ধনিয়া ও কালিজিরা সহ রবি শস্যের ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌমাছির ভ্রাম্যমাণ বাক্স। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় অনেকে ঝুঁকছেন এই পেশায়। এতে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি তারাও। বর্ষা সিজন থেকে হলো চিনি খাওয়াইতে হয় 6 মাস বর্ষা সিজনে, যে সময় ফুল না থাকে, আর যে সময় শীতের সিজন হয় সে সময় আর কি মধু হয়। এই খামার আমাদের দেখা দেখি অনেক খামারই আমাদের থেকে মধু সংগ্রহ করছে, প্লাস আমাদের সাথে বক্স কিনে তারাও মনে করেন খামার গড়ছে আর কি। 100 বাক্স থেকে আমরা বর্তমানে 300 বাক্স আছে, আমি অনেক ভালো আছি। মৌমাছির পরাগায়নে বেড়েছে সরিষা, ধনিয়া ও কালিজিরার ফলন, আর উৎপাদন হচ্ছে খাঁটি মধু। বাড়ির পাশে ভালো মানের মধু পাওয়ায় খুশি ক্রেতারা, কিনতে ভিড় করছেন তারা। অন্য বিভিন্ন মধু কিনতে যে টাকা খরচ হয় এটা দাম কম, আর এটা একেবারে শতভাগ স্বাস্থ্যসম্মত। আমার চোখের সামনে মৌ বক্স খোলা হচ্ছে, এরপর সেখান থেকে আমি হাতে পাইয়া নিচ্ছি, কারণ এখানে কোনো 2 নম্বরই নাই।
মধু খুব ভালো ও সুস্বাদু এবং মধু তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে এনার্জি বাড়ে, এই কারণে আমি মধু খাই। এদিকে ভ্রাম্যমাণ মৌচাষীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা কৃষি বিভাগের। সরিষা এবং কালিজিরা এগুলোতে সাধারণত মধু সংগ্রহ করা হয়ে থাকে এবং এতে মৌমাছি থাকলে এই পলিনেশনটা ফুল থেকে ফুলে যায় এবং এতে সরিষার পলিনেশনটা ভালো হয়। জেলায় 250-রও বেশি ভ্রাম্যমাণ মৌচাষী রয়েছে। একজন মৌচাষীর খরচ বাদ দিয়ে এই মৌসুমে লাভের আশা 8 থেকে 10 লাখ টাকা। এভাবেই বছরের 6 থেকে 8 মাস মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটান মৌচাষীরা। সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা করা গেলে বিদেশে মধু রপ্তানি করে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করছেন চাষিরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে কিনা জানা যাবে আগামী 10 দিনের মধ্যে। ওয়াশিংটনে বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু চুক্তি না হলে ইরানের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক স্থাপনার কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে তেহরান। এদিকে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে IRGCও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পারচেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌই বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। নাসরিন রুমি, সময় সংবাদ। সকালে আটকের পর সন্ধ্যায় মুক্তি পেলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রিউ মাউন্টব্যাটেন উইন্ডসর। অ্যাপস্টিন কেলেঙ্কারিতে সরকারি পদ থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রিউ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ। এদিকে অ্যান্ড্রিউর গ্রেফতারের খবরে ভাই রাজা তৃতীয় চার্লসের পাশাপাশি দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে নিজ দেশে তীব্র সমালোচনার মধ্যে ছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। এই অভিযোগে তার প্রিন্স উপাধি ও সম্মাননাও বাতিল করেন বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। স্থানীয় সময় বৃহস্পতিবার সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুলিশের হাতে আটক হন অ্যান্ড্রু। তবে সকালে আটক করা হলেও সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়া হয়। এদিন নরফোকের একটি পুলিশ স্টেশন থেকে তাকে বের হতে দেখা যায়। ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে একটি গাড়ির পেছনে তাকে হেলান দিয়ে বসে থাকতেও দেখা যায়।
এই ঘটনায় টেমস ভ্যালি পুলিশ জানায় জেফ্রি অ্যাপস্টিনের মাধ্যমে এক নারীকে যুক্তরাজ্যে পাচার করে অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ তদন্তাধীন রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব পালনকালে অ্যান্ড্রু অ্যাপস্টিনের সঙ্গে সংবেদনশীল তথ্য আদান প্রদান করার অভিযোগও তদন্ত করা হচ্ছে। অ্যান্ড্রুর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি। তদন্তের প্রয়োজনে আবার তাকে ডাকা হতে পারে বলে জানায় পুলিশ। তবে বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে এসেছেন সাবেক এই প্রিন্স। এদিকে অ্যান্ড্রুর আটকের পর গভীর উদ্বেগ প্রকাশ করেন তার বড় ভাই ও রাজা তৃতীয় চার্লস। এমনকি তার আটকের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন এটি রাজপরিবারের ওপর খুব খারাপ প্রভাব ফেলবে। অ্যাপস্টাইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের বিষয়টি সামনে আসার পর ফেব্রুয়ারির শুরুর দিকে উইন্ডসর শহরের রয়্যাল লজ ছেড়ে নরফোকের স্যান্ড্রিংহাম এস্টেটে চলে যান অ্যান্ড্রু। পরে বাকিংহাম প্যালেস জানায় 2026 সালের শুরুতে অ্যান্ড্রুকে রয়্যাল লজ ছাড়তে হবে। তবে অ্যাপস্টাইন সম্পর্কিত সবশেষ নথি প্রকাশের পর বাড়ি ছাড়ার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে যায়। নাসরিন রুমি, সময় সংবাদ। এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়া গেল বাংলাদেশ দল। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে নতুন এক সোনালী অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিভোর বাংলার মেয়েরা। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর এএফসি নারী এশিয়ান কাপে খেলতে গেল অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দিবাগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন আফাইদা খন্দকার, ঋতুপর্ণা চাকমারা। 1 মার্চ থেকে 21 মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার 3 শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ আসর। অভিজ্ঞতা ও অর্জনে বাংলাদেশের সঙ্গে চীন, কোরিয়া ও উজবেকিস্তানের পার্থক্যটা যোজন যোজন। তবুও ভালো খেলার প্রত্যয় নিয়ে শিষ্যদের নিয়ে রওনা হয়েছেন কোচ পিটার বাটলার। 3 মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ 9 বারের চ্যাম্পিয়ন চীন। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে 3 বারের শিরোপাজয়ী উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। 9 মার্চ প্রতিপক্ষ 5 বার এশিয়ান কাপ খেলা উজবেকিস্তান। এশিয়ান কাপের মিশন সামনে রেখে দারুণ রোমাঞ্চিত দলের সদস্যরা। ফল যাই হোক, নিজ দেশের খেলা দেখার ও সমর্থনের আহ্বান বাংলাদেশ দলের গোলরক্ষক স্বর্ণা রানী মণ্ডলের। আমাদের জন্য প্রথম যে আমরা এফসি কোয়ালিফাই করছি এবং এত বড় একটা দেশে আমরা যাওয়ার সুযোগ পাচ্ছি, খেলার সুযোগ পাচ্ছি এত বড় বড় দেশের সাথে, তো অবশ্যই ভালো লাগতেছে। আমাদের গ্রুপে যারা আছে চায়না, কোরিয়া, তারা সবাই অনেক ভালো টিম। তারপরেও আমাদের চেষ্টা যেটা থাকবে যে আমাদের সর্বোচ্চটা দেয়া, রেজাল্ট যাই হোক দেশবাসী যেন আমাদের ফুটবল খেলাটা দেখে যাতে উপভোগ করতে পারে, ভালো বলতে পারে, এটা আমাদের চেষ্টা থাকবে। প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ দলের গোলরক্ষক। এতদিন প্র্যাকটিস করার, ভালোভাবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়ার, আমাদের লিগ ছিল সেখানেও আমরা খেলার চান্স পাইছি। প্রিপারেশন আমাদের ভালো, আমরা চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার। প্রতিযোগিতায় সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরমেন্স করাই বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন খেলোয়াড়েরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। মেসুত ওজিলকে ঘিরে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির পরিণত হয় আনন্দের কেন্দ্রস্থলে। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস যেন কিছু মুহূর্তের জন্য ভুলিয়ে দেয় সব দুঃখ। মধুর ছড়া শিবিরের ছোট্ট মাঠে খেলতে নেমে গোলও করেছেন ওজিল। উদযাপনে মাতেন রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল জানাচ্ছেন সে খবর। উখিয়ার মধুরছড়া আশ্রয় শিবির বড় মাঠে চলছে প্রীতি ফুটবল ম্যাচ। মাঠের চারপাশে কয়েক হাজার দর্শক, উত্তেজনায় টগবগ করছে পরিবেশ। হঠাৎই আকাশি নীল জার্সি পরে মাঠে নামলেন একজন। তখনই ওজিল ওজিল স্লোগানে প্রকম্পিত হলো চারদিক। রোহিঙ্গা আশ্রয় শিবিরের এই প্রীতি ম্যাচে মাঠে নেমে সবাইকে উচ্ছ্বাসে মাতালেন জার্মানির বিশ্বকাপ জয়ী এই তারকা। কিছু সময়ের জন্য খেললেও রোহিঙ্গা তরুণদের জন্য এই স্মৃতি থাকবে চিরদিন। প্রিয় তারকাকে সামনে পেয়ে অনেকেই খেলা ফেলে জড়িয়ে ধরেন। মুঠোফোনে সেলফি তুলতেও ভুলেননি কেউ কেউ। কঠোর নিরাপত্তার কারণে কেউ বা পারেনি। তাতে কি দুঃখের শিবিরে এমন আনন্দ আসে বা কদিন। আমাকে স্বপ্ন ছিল ওজিল থেকে দেখতে পাইছি, আমি তো অনেক খুশি লাগছে। হাত মিলাই বাদে শিবিরে যে আমারে হয়তো বল খেলাই বেশি ভালো লাগে। ওজিলের দেখে রাত বেশি খুশি লাগে।
কিন্তু ডাকে যাই না হারি কি হয়তো সিকিউরিটি আছে দিয়ে আনলা বলি টিভির মাঝে দেখিলাম যে মানে এই জিলরে আজ আছে ইন্দিলা প্র্যাকটিক্যালি ফেস টু ফেস দেখি দিয়ে আনলা সাথে আর তো কাছে বেশি খুশি লাগে। রোহিঙ্গা শিবির পরিদর্শনের ব্যস্ত সূচির মাঝেও এই প্রীতি ম্যাচে অংশ নেন ওজিল। আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশন আয়োজন করে এই বিশেষ প্রীতি ম্যাচ। প্রতিযোগিতামূলক ফুটবল ছাড়লেও এদিন পায়ের জাদু দেখিয়েছেন ওজিল। কয়েকজন খেলোয়াড় ঘিরে ধরলেও থামানো যায়নি। লক্ষ্যভেদী শটে বল জড়িয়ে যায় জালে। গোলের আনন্দে আবারও ফেটে ওঠে পুরো মাঠ। বিশ্ব ফুটবল মাতানো ওজিলের জন্য এমন অভিজ্ঞতা দারুণ। রোহিঙ্গা শিবিরে এসে জানিয়েছেন এমন স্মৃতি মনে রাখবেন বহুদিন। Ramadan Mubarak, and I wish both teams a good luck. May Allah protect all of us, and I'm happy that I'm here in Bangladesh today, especially in this place, to see the people, to understand the people. And as I said before, I wish both clubs all the best, and see you soon, inshallah. রোহিঙ্গা শিবিরের ছোট্ট মাঠে বিশ্বকাপ জয়ী তারকার উপস্থিতি একদিনের জন্য হলেও এনে দিল বিশ্ব ফুটবলে ছোঁয়া। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক। ঈদের আগেই চালুর পরিকল্পনা। সুবিধা পাবে 5 কোটি পরিবার। সরকারি ছুটির দিন শনিবার অফিস করবেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনের পর এবার 3 সিটির নির্বাচনের প্রস্তুতি ইসির। চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে কর্মপরিকল্পনা। এবং 21 কেবল ভাষার দাবি নয়, আত্মপরিচয় সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম বলছেন বিশ্লেষকেরা। ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্ম টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এই ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।